আজকের মতন খুশি আমি জীবনে আর কোনোদিনও হইনি। ছোটবেলা থেকেই আমার জীবনের লক্ষ্যটা একটু আলাদা। সবাই যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পাগল, তখন আমার স্বপ্ন একটা বাচ্চাদের স্কুলে মাস্টারি করা। আসলে প্রচুর টাকা উপার্জন করার নেশা আমার কোনোদিনই ছিল না। এতদিন টিউশনি করে দিব্যি চলেই যাচ্ছিল। গত সপ্তাহে হঠাৎ জয়েনিং লেটারটা চলে এলো। সুখপুকুর প্রাথমিক বিদ্যালয়ে আমাকে জয়েন করতে হবে। খবরটা পেয়ে আমি আনন্দে নেচে উঠেছিলাম। বাচ্চাদের স্কুলে পড়ানো মানে একটা ফেলে আসা জীবনকে নতুন করে উপভোগ করা। আমার বাবা প্রথমটায় কিছুতেই রাজি হয়নি, বলেছিল, তোর আবার কি দরকার বলতো, আবার এতগুলো অফিস, একটাই গিয়ে বসে পড়লেই তো পারিস। কিন্তু আমি সে কথা কানেও নিইনি। আমি বড় হতে চাই না, আমি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতন করেই জীবনটা কাটিয়ে দিতে চাই। ব্যাস, ওতেই আমার সুখ। তাই সেই অনন্ত সুখের খোঁজে চললাম সুখপুকুর। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডের কাছে গিয়ে বললাম, দাদা, সুখপুকুর প্রাইমারি স্কুল যাবেন? হ্যাঁ যাব। প্রাইমারি স্কুলের কাছে কোথায় যাবেন? স্কুলেই যাব, আমি ওই স্কুলের নতুন মাস্টার, আজ থেকে আমার জয়েনিং। সে কি, আপনি বুঝে শুনে এখানে এসেছেন তো? বেশ অবাক হলাম এই কথা শুনে। বললাম, তার মানে কি বুঝে শুনে আসবো? বুঝেছি, আপনি কোনো খোঁজখবর না নিয়েই চলে এসেছেন। ঠিক আছে, চলুন, কোনো ব্যাপার না। লোকটার অবান্তর কথায় বড় বিরক্ত হলাম, কিন্তু মুখে কিছু বললাম না। প্রথম দিন এসেই কারোর সাথে ঝামেলায় জড়ানোর ইচ্ছে নেই, তাই চুপচাপ অটোয় উঠে বসলাম। কিছুক্ষণ পর অটোটা একটা স্কুলের সামনে এসে থামলো। অটোওয়ালা বলল, নিন নামুন, স্কুল চলে এসছে। অটো থেকে নেমে স্কুলটার দিকে তাকাতেই বুকটা ধরাস করে উঠল। সকাল 11টা বাজে, এখন ছাত্রতে গমগম করার কথা স্কুল, অথচ একটা বাচ্চাকেও দেখতে পাচ্ছি না কেন? আমাকে দেখে একজন লোক এগিয়ে এলো। আপনি বুঝি অনন্ত সিংহ রায়? হ্যাঁ। আমি ভানুপ্রতাপ মণ্ডল, এই স্কুলের টিচার ইনচার্জ। আসুন, ভেতরে আসুন, বসুন। আজকে স্কুল ছুটি? ছুটি? কই না তো। তাহলে গোটা স্কুলে আর কাউকে দেখতে পাচ্ছি না কেন? ও, আপনি তাহলে কিছু জানেন না এই গ্রাম সম্পর্কে? না, কি জানবো? আসার সময় অটোওয়ালাও কী সব যেন বলছিল। কি ব্যাপার বলুন তো স্যার? গ্রামের কোনো বাড়ি থেকে আর বাচ্চাদের স্কুলে পাঠায় না। মাস্টার যে দুজন ছিল তারাও নেতামন্ত্রী ধরে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছে। এখন থাকার মধ্যে কেবল আমি আর একজন দারোয়ান রামু কাকা আছে। দুজন মিলে রাজ্যপাট সামলাচ্ছি। কিন্তু এরকম অবস্থা কেন? সবই ঠিক ছিল জানেন, এই সুখপুকুর গ্রামে এই একটাই বাচ্চাদের স্কুল। গ্রামের সব বাচ্চারা একসময় এই স্কুলেই আসতো, কিন্তু হঠাৎ করে কি যে শুরু হলো, বাচ্চারা স্কুলের নাম শুনলেই ভয়ে কুঁকড়ে যেত। কাউকে আর মেরে ধরেও স্কুলে পাঠানো যেত না। স্কুলে তারা নাকি শ্যামলীকে দেখতে পেত। শ্যামলী নাকি তাদের ভয় দেখাতো। শ্যামলীকে? শ্যামলী ছিল এই স্কুলের ক্লাস 4-এর এক ছাত্রী। সে হঠাৎ করে একদিন কর্পূরের মতো উবে যায়। স্কুলে আসার জন্য বাড়ি থেকে নাকি বেরিয়েছিল, কিন্তু সেদিন না এসেছিল স্কুলে, না আর বাড়ি ফিরে গেল। কোথায় যে গেল মেয়েটা, থানা পুলিশ করেও কোনো খোঁজ পাওয়া গেল না। তারপর থেকেই শুরু হলো উপদ্রব। স্কুলে আসলেই নাকি বাচ্চারা দেখতে পায় শ্যামলী দাঁড়িয়ে আছে কখনো ক্লাসরুমের ভেতর, কখনো বা স্কুলের পেছনের জঙ্গলে। শুধু বাচ্চারা হলে না হয় বুঝতাম যে তারা মিথ্যে কথা বলছে। আগে যে দুজন টিচার ছিল তারাও নাকি দেখতে পেত শ্যামলীকে। সেই ভয়ে তো তারা ট্রান্সফার নিয়ে পালিয়েছে। আপনি কোনোদিন কিছু দেখেননি? দেখিনি আবার, তবে আমার আর এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যাওয়ার উপায় নেই। তাই ওসব ভূত ঠুত গা শোয়া করে নিয়েছি একরকম। প্রথম প্রথম অসুবিধা হতো, কিন্তু এখন ওই যে বললাম, গা শোয়া হয়ে গেছে। এখন আপনি দেখুন গা শোয়াতে পারেন কি না। যাই হোক, আপনি তো এসেছেন অনেক দূর থেকে, ডেলি প্যাসেঞ্জারই তো মনে হয় করতে পারবেন না। এখানে থাকবেন নিশ্চয়ই? হ্যাঁ, তাই তো ভেবেছিলাম। কিন্তু এখানে থাকবেনই বা আর কোথায়? ঠিক আছে, আপনার থাকবার ব্যবস্থাটা আমি দেখছি। আপনি আপাতত 2-1 দিন স্কুলের একটা ঘরে থাকতে পারবেন? স্কুল ঘরে? হ্যাঁ, ক্লাস হয় না, ঘর ফাঁকাই পড়ে থাকে। একটা চৌকি খাট আমি জোগাড় করে দিচ্ছি 2 দিনের জন্য। গ্রামে ঢোকবার মুখেই ঘনাদার চায়ের দোকান আছে, ওখানে সকালের রুটি, দুপুরের ভাত সবই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। সে থাকবার ব্যবস্থা হলে রান্না আমি নিজেই করে নিতে পারবো। আপনি একটু দয়া করে থাকার জন্য একটা ভালো ঘর দেখে দিন। নিন তাহলে, একটা রাত কোনো রকমে এখানেই কাটিয়ে দিন। আমি ঘরের ব্যবস্থা করে দিয়েছি, কালকের মধ্যে সব রেডি হয়ে যাবে। আর স্কুলের পাশের বাড়িটাই রামু কাকার। রাতে কোনো সমস্যা হলে রামু কাকাকে একটা ডাক দিলেই পেয়ে যাবেন। ওনার ঘুম খুব পাতলা, আর উনি মানুষও খুব হেল্পফুল। তাহলে আজ আমি আসি, কাল সকালে দেখা হচ্ছে।
আচ্ছা স্যার। ও স্যার, আর একটা কথা। আমাকে স্যার বলতে হবে না, ভানুদা বললেই হবে। আচ্ছা ভানুদা, বলছিলাম যে কালকে সকালে আমরা একবার গ্রামে বেড়াতে যাব। একটু গ্রামের মানুষদের সাথে কথা বলে দেখি যদি বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে আসার কোনো ব্যবস্থা করা যায়। সে যেতেই পারি, কিন্তু আমার মনে হয় না কথা বলেও কোনো লাভ হবে। হেডমাস্টার আর আমি মিলে তো কম চেষ্টা করিনি। হেডমাস্টারকে তো আজকে স্কুলে দেখলাম না। ও না, উনি তো আর স্কুলে আসেন না তেমন একটা, পার্টির কাজেই সারাদিন ব্যস্ত থাকেন। আপনাকে তো বলা হয়নি, আমাদের এই সুখপুকুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান মতি হাজরা, উনিই হলেন এই স্কুলের হেডমাস্টার। রামু কাকা রোজ ওনার বাড়িতে রেজিস্টার খাতা নিয়ে গিয়ে সই করিয়ে নিয়ে আসে। কিন্তু এটা তো বেআইনি। এখানে কোন কাজটা আইন মেনে হয়, রয়েছেন তো, সব জেনে যাবেন। যাই হোক, আমি তাহলে আর চলি, কাল দেখা হচ্ছে। দুপুরে ঘনাদার দোকান থেকে খাওয়া দাওয়া শেষ করে ফিরছি, এমন সময় ফোনটা বেজে উঠল। দেখলাম বাবা। এই রে, এখানকার কথা বাবাকে সত্যিটা বলা যাবে না, তাহলে চিন্তা করবে। হয়তো বলেই বসলো কালকেই বাড়ি চলে আসতে। হ্যাঁ বলো বাবা। কিরে, পৌঁছে একটা ফোনও তো করলি না। এদিকে তোর মা চিন্তা করে করে একশের হয়ে যাচ্ছে, আর সময় পাইনি, সবে এলাম তো। সে তো জানি। তা বল, প্রথম দিন ক্লাস কেমন কাটলো? ক্লাস? হ্যাঁ, ভালোই ভালোই কেটেছে, প্রচুর ছাত্রছাত্রী। সে তো হবেই, গ্রামের স্কুল। কিন্তু আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম বুঝলি। আমি তো দেখলাম জায়গাটা খুব একটা ভালো না। কি সব ভুতুরে ব্যাপার ট্যাপার আছে নাকি? স্কুলে নাকি ছাত্রছাত্রী আসে না ভূতের ভয়? না না, কে বলেছে ওসব? ওসব স্রেফ গুজব, এখানে ওসব কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এখনকার দিনে ভূত সব ননসেন্স কনসেপ্ট। ঠিক আছে, রাখি। তোর মাকে একবার ফ্রি হলে ফোন করে নিস। আচ্ছা। ও, আর আসল কথাটাই তো জিজ্ঞেস করা হয়নি। বলছিলাম যে থাকা খাবার ব্যবস্থা কি হলো? রান্নার লোক পেয়েছিস? না না, সবে তো এলাম, একটা দিন তো সময় লাগবে। এখানে হোটেল থেকেই লাঞ্চ করে ফিরলাম, আর থাকার ঘর কালকের মধ্যে পেয়ে যাব। আজ রাতে স্কুলেরই একটা গেস্ট রুমে থাকবো। গেস্ট রুম? ওখানে আবার গেস্ট রুম কোথায়? ও আছে বাবা, তুমি না বড্ড বেশি প্রশ্ন করো। রাখছি এখন, পরে কথা হবে। তাহলে থাকবার জায়গা পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কল, বাথরুম সব বাড়ির পেছন দিকটায় আছে, আপনি পরে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে। তাহলে আমি যাই, আমিও রেডি হয়ে স্কুলে আসি, আর আপনিও আসুন। ও, আর একটা কথা, কাল আপনাকে হেডমাস্টারের খাতা সইয়ের ব্যাপারটা যেটা বললাম, ওরা যেন পাঁচকান করবেন না, তাহলে মুশকিল হয়ে যেতে পারে। না না, আমি আর কাকে বলতে যাব? আপনি যান, আমি আসছি। আর রাতে আমি যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? কোনটা বলুন তো? ওই যে গ্রামের মানুষদের সাথে কথা বলতে যাওয়ার ব্যাপারটা। ও হ্যাঁ হ্যাঁ, সে যাবক্ষণ আসুন, তবে আমার মনে হয় না খুব একটা লাভ হবে। না না মাস্টার মশাই, স্কুলে আমাদের বাচ্চাদের আর পাঠাবো না। কিন্তু স্কুলে না পাঠালে ওদের লেখাপড়ার কি হবে? ও, আমাদের ছেলে মেয়েদের আর লেখাপড়া করে কি হবে মাস্টার মশাই? আমরা গ্রামে থাকলেও শহরের সব খবরই রাখি। খবরে তো দেখি হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়ে চাকরির জন্য পথে বসে ধর্ণা দিচ্ছে, তবু চাকরি হচ্ছে না। তাই ওসব আশা আর আমরাও করি না। কি বুঝলেন তো, আর কোনো বাড়ি গিয়ে লাভ নেই, এখানে যেখানেই যাবেন এই এক কথাই শুনবেন। চলুন স্কুলে ফেরা যাক। স্কুলে সারাদিন ভানুদার সাথে এটা ওটা নিয়ে গল্প করে কাটিয়ে দিলাম। আজকেও ঘনাদার দোকানে দুপুর আর রাতের খাবার শেষ করেছি। রান্নার সরঞ্জাম এখনো জোগাড় করা হয়নি, কাল বাজারে গিয়ে সবকিছু কিনে আনতে হবে। এখন ঘুমিয়ে পড়া ছাড়া আর কোনো কাজ নেই। নতুন জায়গায় এলে এই এক সমস্যা, ঘুম কিছুতেই আসতে চায় না। অনেকক্ষণ চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে যখন ব্যর্থ হলাম, তখন চোখ খুলে বিছানায় উঠে বসতেই চমকে উঠলাম। জানলার পাশে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়িয়েছে। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে জানি না, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবলাম ঘুমের ঘরে ভুল দেখছি না তো। দুহাত দিয়ে চোখটা রগলে নিয়ে ভালো করে তাকালাম। না, কোথায় বাচ্চা মেয়ে? কেউ কোথাও নেই। ভুলই দেখেছি হয়তো। হোটেলের খাবার খেয়ে পেট গরম হলো নাকি? একটু বাথরুমে যাওয়ার জন্য বেরিয়েই দেখলাম রাস্তার ওপারে সেই বাচ্চা মেয়েটা, স্কুল ড্রেস পরা একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। তার মানে একটু আগে আমি ভুল দেখিনি, মেয়েটা সত্যিই আমার জানলার পাশে এসে দাঁড়িয়েছিল। কিন্তু কে মেয়েটা? এইটুকু একটা মেয়ে এত রাতে এইভাবে বাইরে কি করছে? আমি ডাকলাম তাকে, এই যে, কে তুমি? এত রাতে এখানে কি করছো? আমার কথায় মেয়েটা কোনো উত্তর দিল না, সোজা হাঁটা শুরু করলো।
এ তো ভারী আশ্চর্য। এ যায় কোথায়? এই যে, কোথায় যাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও বলছি। সে থামল না, সোজা হেঁটেই চলল, আর আমিও হেঁটে চললাম তার পেছন পেছন। হাঁটতে হাঁটতে সে প্রাইমারি স্কুলের পেছনের মাঠে এসে দাঁড়িয়ে পড়ল। এই জায়গাটা গাছগাছালির আড়ালে একটু জঙ্গল মতন। গ্রামের কেউ যদি দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এ তো ভারী বিপদ। এতক্ষণ একটা কথা আমার মাথাতেও আসেনি, কিন্তু এবারে সেটা মনে পড়তেই আমার সারাটা শরীরে কাঁটা দিয়ে উঠল। এই মেয়েটাই কি শ্যামলী? তাছাড়া গ্রামের কারো মেয়ে তো এখন এভাবে বাইরে থাকবে না। তাহলে তো এই মেয়ে শ্যামলী না হয়ে যায় না। কিন্তু শ্যামলীর তো মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। ওকে নিয়ে যে ভৌতিক রটনা, তা তো মানুষের কল্পনাও হতে পারে। এমনই এক দোটানায় যখন মনের ভেতর উথাল পাথাল হচ্ছে, তখনই সেই বাচ্চা মেয়েটা আমার দিকে ঘুরে দাঁড়ালো। তারপর বলল, হ্যাঁ, আমি শ্যামলী। এতক্ষণ পর যেন সত্যি সত্যি ভয় পেলাম। যেন মনে হলো একটা বহুদিনের মরা শরীর যেন আমার সামনে নিথর হয়ে দাঁড়িয়ে আছে। ভয় যতটা হলো, তার চেয়ে বেশি হলো মায়া। আহারে, এইটুকু একটা মেয়ের এ কি পরিণতি! পরিস্থিতির সাথে দ্রুত ধাতস্থ হলাম। বুঝলাম ভয় পেলে চলবে না। জিজ্ঞেস করলাম, তোমার এই পরিণতি কিভাবে হলো? তুমি আমাকে বলবে? বলতেই তো চাই, কতজনকে বলতে চেয়েছি, কেউ শুনতে পায়নি। সবাই ভয় পেয়েছে, আমাকে দেখে সবাই পালিয়ে গেছে। তোমার আমাকে ভয় করছে না? না, ভয় করছে না। তোমাকে ভয় পাবো কেন? তুমি এইটুকু একটা মেয়ে। তুমি আমাকে বলো, কিভাবে তোমার এই পরিণতি হলো? স্কুলের হেডমাস্টার আমাকে মেরে ফেলেছে। সেদিন আকাশে অনেক মেঘ করেছিল। আমি সেই জন্য তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ি স্কুলে যাবার জন্য। স্কুলে যাবার পরই ভীষণ জোরে বৃষ্টি নামলো, আর কেউ তখনও স্কুলে আসতে পারেনি। শুধু হেডমাস্টার মশাই এসেছিল। হেডমাস্টার মশাই আমাকে তার মাস্টার মশাইদের ঘরে ডেকে নিয়ে গেল। তারপর ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমাকে স্যার, আপনি কি করলেন? আমি সব দেখে ফেলেছি। আমি সবাইকে বলে দেব। আপনি মানুষ নন, আপনি একটা জানোয়ার। শোন রামু, তুই তো জেনেই গেছিস যে আমি একটা জানোয়ার। তাই যদি বাঁচতে চাস তাহলে তুই কিচ্ছু দেখিসনি, কিচ্ছু জানিস না। আর যদি মুখ খুলিস তাহলে তোর ঘর বাড়ি সব আমি জ্বালিয়ে দেবো। তোরও একটা মেয়ে আছে না, সেটাও বেশ ডাগুর ডুগুর হয়েছে। ঘরে ছেলে ঢোকালে ভালো লাগবে? এখন যেমন চুপ করে আছিস, সারা জীবন এরকম চুপ করেই থাকবি, মনে থাকে যেন। এখন যা, এর বডিটাকে তাড়াতাড়ি স্কুলের পেছনের বাগানে পুঁতে দিয়ে আয়। বাইরে বৃষ্টি পড়ছে, লোকজন কেউ বেরোয়নি, কেউ দেখবে না। যা যা, দেরি করিস না। তুমি ওই দুষ্টু হেডমাস্টারকে শাস্তি দাও মাস্টার মশাই। আমি জানি তুমি খুব ভালো, তুমি শাস্তি দেবে না? বলো না মাস্টার মশাই, তুমি ওকে শাস্তি দেবে না? দেব, আমি অবশ্যই শাস্তি দেব। হ্যাঁ, দাও। তুমি ওই বদমাইশটাকে পুলিশে ধরিয়ে দাও। না না মাস্টার মশাই, আমি আর ভয় পাই না। ঠাকুর করে আমার মেয়েটাকে কোনো রকমে শ্বশুরের ঘরে পাঠাতে পেরেছি যখন, তখন আমার আর প্রাণের মায়া নেই। সেই জানোয়ারটা যদি আমার ঘর বাড়ি সব জ্বালিয়ে দেয় তো দিক, যদি আমাকে প্রাণে মেরেও ফেলে তো মারুক। এতগুলো বছর যে কি আগুন বুকে চেপে আমি মুখ বুজে আছি মাস্টার মশাই, তা বলে বোঝাতে পারবো না। আমি নিজের হাতে ওই ফুটফুটে মেয়েটাকে কবর দিয়েছি, নিজের হাতে। আমি চাই ওই জানোয়ারটা শাস্তি পাক, না হলে আরও অনেকের সর্বনাশ হবে মাস্টার মশাই। আমি আর কারুর সর্বনাশ দেখতে পারবো না। রোজ রোজ যখন ওই মতি হাজরার বাড়িতে হাজিরার খাতাটা নিয়ে যাই, মনে হয় ওর টুটিটা চিপে ধরি। তুমি কোর্টে গিয়ে বিচারকের সামনে সবটা বলতে পারবে?
আমি পারবো মাস্টার মশাই, আমাকে যে পারতেই হবে, তাহলেই হবে। রামু ওরফে রামানন্দ মাঝির দেওয়া সাক্ষীর ওপর ভিত্তি করে এবং শোকপুকুর প্রাইমারি স্কুলের পেছনের গর্ত খনন করে পাওয়া মৃতদেহের কঙ্কালের ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এই কোর্ট অভিযুক্ত মতি হাজরাকে দোষী সাব্যস্ত করল এবং তাকে শোকপুকুর গ্রাম পঞ্চায়েতের পদ থেকে বহিষ্কারের নির্দেশ দিল। সেই সঙ্গে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। যে সুখের সন্ধানে এসেছিলাম এই শোকপুকুরে, তা এবার খুঁজে পেলাম। এরপর থেকে স্কুলটা আবার ছাত্রছাত্রীতে গমগম করতে থাকে। শ্যামলীকে আর কেউ কোনোদিনও দেখেনি।